কখনো ভাবিনি খুব কাছের মানুষগুলোই একসময় দূরে চলে যাবে। আমার বুঝ হওয়ার পর থেকে বাবা আমার সাথে কখনো এতটা কষ্ট নিয়ে কথা বলেনি। আজ এত বছর পর কেন জানি মনে হচ্ছে আমি সন্তান হিসেবে ব্যর্থ। যে সন্তানের কারণে বাবা মায়ের চোখে জল আসে, সেই সন্তানের মতো হতভাগা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মৃত্যুও অনেক ভালো। কিন্তু আমি মরতে চাই না। জবাব দিতে চাই ওই সব মানুষদের যাদের কারণে আজ আমি নিঃস্ব। আমার আপন মানুষগুলোও আমাকে দূরে ঠেলে দিয়েছে। তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না। বাসা থেকে বের হওয়ার আগে খুব ভয় কাজ করছিল। কোথায় যাব, কি খাবো, কি করব, এরকম হাজারো চিন্তা এসে মস্তিষ্কের মাঝে বাসা বাঁধতে লাগলো। এতদিন তো থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হতো না। সারাদিন যাই করি না কেন, দিন শেষে মায়ের হাতের খাবারটা পেতাম। আর আমি চিন্তাহীনভাবে তুলতুলে নরম বালিশে মাথা রেখে রাতটা কাটিয়ে দিতে পারতাম। কিন্তু এখন কি পারবো না। কারণ এখন আমার ওপর বাবা নামক বট গাছটা আর নেই, যার ছায়ায় আমি এতদিন বেঁচেছিলাম। আজ সেই মানুষটা তার ছায়া আমার উপর থেকে সরিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পরেই আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চলে যাব। জানি না আর কোনোদিন তাদের সাথে দেখা হবে কিনা। বাবাকে বলে রাতটা থেকে যেতে চেয়েছিলাম। মা আর বোনের সাথে শেষবারের মতো গল্প করতে চেয়েছিলাম, কিন্তু কথাটা বাবাকে বলার মতো সাহস করে উঠতে পারিনি। ওই তো বোনটাকে আজ কত সুন্দর লাগছে, টেবিলে বসে বই পড়ছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমাকে দেখে বলল, ভাইয়া কিছু বলবে? আমি কিচ্ছু বলতে পারলাম না। 2 মাস হতে চলল, ঠিকমতো আমার সাথে আমার বোনটা কথা বলেনি। আজ আমার সাথে কথা বলল। তাহলে কি বাবার মতো সেও জানে আজকের পর থেকে তার ভাইটাকে আর সে চাইলেও ভাইয়া ডাকতে পারবে না? শেষবারের মতো হয়তো ভাইয়া ডেকে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কত ইচ্ছে ছিল বোনটাকে নিজের হাতে বউ সাজাবো। বোনকে বউয়ের সাজে দেখার ইচ্ছেটা বোধহয় সব ভাইয়েদের পূরণ হয় না। আমারও হবে না, তাতে কি? মানুষের জীবনে তো আর সব ইচ্ছাই পূরণ হয় না। আমারও হবে না। তবে মনের ভিতর দুঃখটা থেকেই যায়। শেষবারের মতো বলতে ইচ্ছা করছিল, আরেকবার ভাইয়া বলে ডাক। তোর মুখ থেকে ভাইয়া ডাকটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু আমি বললাম না। কি দরকার শুধু শুধু মায়া বাড়িয়ে? অথচ আজকের পর থেকে এই ডাকটা না শুনেই আমাকে প্রতিটা রাত কাটাতে হবে। মায়ের রুমে যখন গেলাম তখন মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মনে হলো মা আমার সাথে কথা বলতে চায় না, আমার মুখটা দেখতে চায় না। কিন্তু আমি তো তার মুখ না দেখে থাকতে পারি না, অনেক কষ্ট হয়। তাহলে কি মাও বাবার কথাটা জানে? বলে যে বাবা মাকে বলতে না বলল, বাবার মতো মাও আমাকে ঘৃণা করে, সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও মা কোনো কথা বলল না। তখনও মা অন্যদিকে চেয়ে আছেন। আমি আর তখন আমার চোখের বিশুদ্ধ পানিটাকে ধরে রাখতে পারলাম না। নিজের অজান্তেই চোখ দুটো জলে ভিজে গেল। মা হয়তো আমার চোখের জল দেখতে পেয়েছিল, কিংবা পায়নি। যখন আমি চলে আসতে নিলাম, ঠিক তখন মা আমার সাথে কথা বললেন। কথাটা শুনে আমার ভেতরটাতে এত এত ভালো লাগা কাজ করলো, যেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। আমার চোখের জলটাকে তুচ্ছ মনে হলো। মা যখন বলল, কিছু বলবি বাবা? তখন আমি জল মুছতে মুছতে মায়ের দিকে এগিয়ে গেলাম। বলতে চাইলাম, মা দেখো, বাবা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। আমার কারণে নাকি আমার বোনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তুমিই বলো মা, আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো? কখনো কি থেকেছি? জীবনে একটা রাতও তো তোমাদের ছাড়া কাটাইনি। একটা বছর কিভাবে থাকবো? বাবা কি জানে না আমার যাওয়ার কোনো জায়গা নাই? বাবা কি জানে না
আমার কাছে খাওয়ার মতো কোনো টাকা নাই। বাবা কি জানে না তোমার হাতের রান্না না খেলে আমার পেটে খাবার হজম হয় না? তুমি বাবাকে বলে ম্যানেজ করো মা, আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া। যতটা দিন বাঁচব তোমাদের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। তোমাদের ছাড়া আমার জীবনটা অপূর্ণ। তো আমি বলতে পারলাম না। বাবার সেই কথাটা মনে পড়ে গেল। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মা তখন বলল, কাঁদছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। আমি মায়ের প্রশ্নের জবাবে কিছু বলতে পারলাম না। শুধু বললাম, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমার জন্য মানুষের কাছে তোমাদেরকে অনেক ছোট হতে হয়েছে। তবে বিশ্বাস করো মা, আমি এমন কিছু করিনি। তোমার ছেলে কি এমন কাজ করতে পারে? তুমিই বলো মা, তুমি তো আমাকে জন্ম দিয়েছ। আমার প্রতি তোমার বিশ্বাস থেকে বলো, আমি কি এমন কিছু করতে পারি? মা কিছু বলে না। আমিও কথাগুলো বলে চলে আসি। জানি না মা কথাগুলো বিশ্বাস করেছে কিনা, সেটা নিয়ে ভাবছিও না। এখন বিশ্বাস করলেই তো আমি আমার হারানো দিনগুলো আর ফিরে পাবো না। আমার 22 বছরের জীবনে কখনো এভাবে মাকে জড়িয়ে ধরিনি। হয়তো লজ্জা কিংবা সংকোচ, যে কারণেই হোক না কেন, মাকে কখনো জড়িয়ে ধরা হয়নি। তবে আজ যখন মাকে জড়িয়ে ধরলাম, তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম। মাকে জড়িয়ে ধরে কাঁদার মতো সুখ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমি যখন মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, তখন মনে হলো আমি পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ আর পবিত্র মানুষটাকে জড়িয়ে ধরে আছি। এখন প্রায় রাত 12টা বাজে। বাসার সবাই ঘুমিয়ে গেছে। বাবা বলেছিলেন আমি চলে যাওয়ার কথাটা কেউ যেন জানতে না পারে, সেটাই করছি। সত্যি বলতে যেতে ইচ্ছা করছিল না, আবার থাকার মতো অবস্থাতেও আমি নেই। বাড়ির বাইরে চলে এসেছি, আর চাইলেও আমি এই বাসায় যেতে পারবো না। কারণ এই বাসার মানুষগুলোকে আমি সবসময় ভালো দেখতে চাই। তাদেরকে আমি কোনো সুখ দিতে না পারলেও কোনো দুঃখ দিতে চাই না। তাই বাবার বাধ্য সন্তান হয়ে বাবার কথা মতো বাসা থেকে চলে যাচ্ছি। শেষবারের মতো যখন জানালার দিকে তাকালাম, তখন কাউকে দেখতে পেলাম না। অথচ আমি আশা করেছিলাম বাবা আমার চলে যাওয়াটা দেখবে, শেষবারের মতো আমাকে দেখবে। কিন্তু এমনটা হলো না। ফোনটা আবার হাতে নিলাম। অন্তত কয়েকটা রাত কারো না কারো বাসায় থাকতে হবে। এত রাতে কার বাসায় যাব, এটা ভাবতেই মনে হলো এত রাতে কাউকে বিরক্ত করা ঠিক হবে না। আজকের রাতটা না হয় ফুটপাতেই কাটাই। কত মানুষ তো তাদের সারাটা জীবন রাস্তায় কাটালো। আমি না হয় একটা রাতের জন্য ফুটপাতের মানুষ হয়ে গেলাম। যদিও আমি জানি আমার আর ফুটপাতের মানুষগুলোর মাঝে কোনো পার্থক্য নেই এখন, কারণ তাদের মতো আমারও এখন কোনো আপন মানুষ নেই। কিছু সময় আগে সব কিছু ত্যাগ করে আমাকে চলে আসতে হয়েছে। এখন আমি একা, বড়ই একা। আমার জীবনে আপন কিংবা পর কেউ নাই। আমার একাকিত্বের জীবনের শুরু আজ। জানি না এই একাকিত্বের সাথে লড়াই করে কতদিন টিকে থাকতে পারবো। ফোনটা চেক করতেই দেখলাম 72টা মিসড কল। মিলির সাথে কথা বলার পর ফোনটার প্রতি আর মনোযোগ দেওয়া হয়নি। একবার শুধু দেখেছিলাম মিলি অনেকবার ফোন দিয়েছে। তখন ফোনে কথা বলার মতো অবস্থা ছিল না, তাই এড়িয়ে গিয়েছিলাম। আমি নিজেই মিলিকে ফোন দিতে চাইলাম, কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে। এত রাতে মিলি হয়তো ঘুমিয়ে গেছে। তাই ফোন দিব কি না দিব না এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। সবশেষে যখন রাতটা কোনো ক্রমে পার হচ্ছিল না, তখন মিলিকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই মিলি ফোন ধরে ফেলবে এটা ভাবিনি। তার মানে এতক্ষণ সে জেগেছিল। ফোন রিসিভ করে মিলি খুব কড়া গলায় বলল, সমস্যা কি তোমার? নিজেকে কি মনে করো তুমি? এত বড় জঘন্য একটা কাজ করেও তুমি আমার সাথে ভাব নিচ্ছ, আমাকে ইগনোর করছো। কতবার ফোন দিয়েছি হিসাব করেছো? আমার তোমাকে এড়িয়ে চলা উচিত, সেখানে তুমি আমাকে এড়িয়ে চলছো। ব্রেকআপের পর তুমি যদি একটিবার ফোন দিয়ে সরি বলতে, তাহলে আমি সব ভুলে যেতাম, তোমাকে বুকে টেনে নিতাম। কিন্তু তুমি সেটাও করনি। কেন করনি? তোমার ইগোর কারণে, তাই তো?
আজ যখন এতদিন পর নিজে থেকে ফোন দিলাম, তখন তুমি আমার ফোন ধরতে চাও না, ফোন কেটে দাও। আমি মিলিকে আমার কষ্টের কথা বলতে চাইলাম আমার নিঃস্ব হওয়ার কথা। তাকে বলতে চাইলাম আমার বাবা আমাকে বাড়ি থেকে 1 বছরের জন্য বের করে দিয়েছেন। 1 বছরের জন্য না, সব সময়ের জন্য। কারণ আমি হয়তো আর ওই বাড়িতে কোনোদিন পা রাখবো না। কিন্তু বললাম না, আমার কষ্টের কথা কাউকে জানাতে চাই না আমি। আর মিলি আমার এখন কেউ না। তাকে বললে হয়তো সে মজা নেবে। সুখের কথা মানুষকে বলা যায়, মানুষের সাথে শেয়ার করা যায়, কিন্তু দুঃখের কথা কখনো কাউকে বলতে নেই, তাহলে শুধু মানুষ মজা নেবে। আমিও আমার দুঃখটা শুধু আমার মাঝে লুকায়িত রাখতে চাই, কাউকে বলতে চাই না। আমি মিলিকে বললাম একটু সমস্যা হয়েছিল, তাই ফোনটা ধরিনি। সমস্যা নেই, তুমি তোমার যত রাগ আছে আমার উপর ছাড়তে পারো, আমি কিছু মনে করব না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার উপর কোনো অভিযোগ রেখো না। আমার কথা শুনে মিলি ফোনটা রেখে দেয়। তার ফোনটা রেখে দেওয়ার কারণটা আমি খুঁজতে গেলাম না। হয়তো আমার কাপুরুষের মতো সমর্পণটা সে মেনে নিতে পারেনি, তাই ফোনটা রেখে দিয়েছে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ বন্ধুরা।